ভাবুন, আজ থেকে হাজার বছর আগে, ধাতুর আগে, বিজ্ঞানের আগে পৃথিবীর মানুষদের কাছে প্রতিচ্ছবি দেখার মতো কোনো বস্তু ছিল না, ছিল শুধু কৌতূহল। ঠিক এমনই এক সময় সকালে সূর্যের আলোয় নিঃশব্দে ঝিকিমিকি করছে স্থির জলাশয়। ভাবুন সেই মুহূর্ত যখন কেউ সেই জলাশয়ের দিকে তাকিয়ে প্রথমবার নিজের মুখ দেখলেন, নিজের চোখে নিজের প্রতিচ্ছবি দেখলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি ছিল আয়নার জন্মের মুহূর্ত, আত্মা চেনার প্রথম মুহূর্ত। একটি আসল আয়না তৈরি করতে প্রয়োজন ছিল একটি পৃষ্ঠ, যা কিনা অত্যন্ত সমান, অত্যন্ত মসৃণ। এই কারণে হাজার হাজার বছর ধরে মানুষ এমন এক উপাদান খুঁজছে যা সত্যি একটি প্রতিচ্ছবি ধরে রাখতে পারে। সবচেয়ে প্রাচীন তৈরি করা আয়নাগুলো কাঁচের নয়, বরং পালিশ করা পাথর দিয়ে তৈরি, যেমন অবসিডিয়ান, যা আসলে আগ্নেয়গিরি লাভা ঠান্ডা হয়ে তৈরি হয়। তুরস্কের প্রাচীন শহর কাতাল হুইও, আর এখানেই প্রত্নতাত্ত্বিকবিদরা এমন একটি অবসিডিয়ান আয়না আবিষ্কার করে, যার বয়স প্রায় খ্রিস্টপূর্ব ৬,০০০ বছর, অর্থাৎ আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে। সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতা বেড়েছে আর প্রতিফলনের ধারণাও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মেসোপটেমিয়ায় প্রায় খ্রিস্টপূর্ব ৪,০০০ সালে মানুষ পালিশ করা তামা দিয়ে আয়না তৈরি করত। প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ৩,০০০ সালের দিকে ব্রোঞ্জ এবং তামার আয়নার সৌন্দর্য এবং মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। অন্যদিকে মধ্য এবং দক্ষিণ আমেরিকায় প্রায় খ্রিস্টপূর্ব ২,০০০ সালে পালিশ করা পাথরের আয়নাও দেখা গেছে। প্রতিটি সভ্যতায় তাদের নিজস্ব উপায়ে মানুষকে নিজেকে দেখার সুযোগ করে নিয়েছে। স্থির জল থেকে পালিশ করা পাথর আয়নার যাত্রা তখন তো কেবল শুরু। ব্রোঞ্জ যুগে বেশিরভাগ সভ্যতার মানুষরা ধাতব আয়নার দিকে স্থানান্তরিত হচ্ছিল। পালিশ করা ব্রোঞ্জ, তামা, রূপো এবং অন্যান্য ধাতু এখন ব্যবহার হচ্ছে নিজের প্রতিচ্ছবি দেখার জন্য। নীলনদের ধারে অবস্থিত সুদানের নাবিয়া অঞ্চল, আর এখানেই কর্মা সভ্যতার মানুষরা বিশেষভাবে দক্ষ ছিলেন এই ধরনের ধাতব আয়না বানানোর জন্য। প্রত্নতাত্ত্বিকরা এই অঞ্চলের বিভিন্ন প্রাচীন মন্দিরের ভিতরে ব্রোঞ্জের চুল্লি খুঁজে পান, যেগুলো শুধুমাত্র ব্যবহার হতো এই ধাতব আয়না তৈরির জন্য। একই রকমভাবে চীনের কিজিয়া সংস্কৃতি প্রায় খ্রিস্টপূর্ব ২,০০০ সালে কিছু প্রাচীন ব্রোঞ্জ এবং তামার আয়না তৈরি করেছিল। এই ধাতব আয়নাগুলো কেবল ব্যবহারিকই ছিল না, এগুলো ছিল ধন সম্পদ, মর্যাদা এবং আভিজাত্যের প্রতীক। তবে এই ধরনের ধাতব আয়নার একটি বড় সমস্যা ছিল, তা হলো ব্রোঞ্জ এবং তামার আয়না দ্রুত মলিন হয়ে যাওয়া, যার ফলে বারবার এগুলোকে পালিশ করতে হতো। সম্ভবত এই জন্যেই বুকস অব দ্য নিউ টেস্টামেন্টে প্রথম কোরিয়ান্থিয়ানে লেখা আছে, অ্যাজ ইন এ মিরর ডার্কলি, অর্থাৎ আয়নার মতো অন্ধকার। অন্যদিকে গ্রিক দার্শনিক সক্রেটিসও তরুণদের আয়নাতে নিজেদের পর্যবেক্ষণ করতে উৎসাহিত করতেন। তার মতে আয়না শুধুমাত্র অহংকারের নয়, বরং নিজেকে বোঝার জন্য, সৌন্দর্য উপস্থাপন করা শেখার জন্য, অথবা জ্ঞান ব্যবহার করে ত্রুটি লুকানোর জন্য। প্রায় খ্রিস্টীয় প্রথম শতাব্দী উদ্ভাবন হয় সোডালাইম গ্লাস বা গ্লাস ব্লোয়িং প্রযুক্তি। এরই সাথে তৈরি হতে শুরু হয় কাঁচের আয়না। রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডার লিখেছেন, সিডন, বর্তমানে যেটা কিনা লেবানন, আর এখানকার কারিগররা কাঁচের উপর সীসা বা সোনার পাত দিয়ে আয়না তৈরি করত। প্রাথমিকভাবে তৈরি হওয়া এই কাঁচের আয়নাগুলো আকারে ছোট, প্রায় ১০ থেকে ২০ সেন্টিমিটার ব্যাসার্ধের, আর এর সারফেস ছিল কনকার্ভ বা কনভেক্স, অর্থাৎ অবতল বা উত্তল প্রকৃতির। কাঁচের আয়নাগুলো অত্যন্ত ভঙ্গুর এবং ব্যয়বহুল হওয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে ধাতব আয়নার ব্যবহারই চলতে থাকে। প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে চীনা কারিগররা রূপ লেপানো আয়না তৈরি করতে শিখেছিল। এই আয়নাগুলি ছিল দুর্লভ, মূল্যবান এবং ধনীরাই ব্যবহার করত। কিন্তু এটাই সত্যিকারের প্রতিফলন প্রযুক্তির শুরু, একটি কৌশল যা কয়েক শতাব্দী পর ইউরোপে এসে পৌঁছাবে। যেসব আয়না আমরা আজ চিনি, সেই বিপ্লব এখনো অপেক্ষা করছিল ভেনিসে পুনর্জাগরণের এবং আধুনিক কাঁচের আয়না উদ্ভাবনের জন্য।
ইউরোপ যখন মধ্যযুগে প্রবেশ করল, তখন কাঁচ তৈরির প্রযুক্তিতে আসতে শুরু করে এক বিরাট পরিবর্তন। কাঁচ তৈরির বিভিন্ন পদ্ধতি ফ্রান্স থেকে জার্মানি এবং ১৬শ শতাব্দীর দিকে ভেনিসে এসে পৌঁছায়। ভেনিসের মুরানো দ্বীপের কারিগররা কাঁচের তৈরি শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তারা ব্যবহার করতে শুরু করেন সীসাযুক্ত কাঁচ, যা তারা ক্রিস্টালের মতো স্বচ্ছ এবং সহজে গ্রহণযোগ্য করার জন্য বিখ্যাত ছিল। রেনেসাঁ যুগে আবিষ্কার হয় আরও এক অসাধারণ নতুন প্রযুক্তি, ফায়ার গ্রিলিং প্রক্রিয়া। এই পদ্ধতিতে কাঁচের পিছনে টিন এবং পারদের এক বিশেষ মিশ্রণ প্রয়োগ করা হতো। তারপর সেটিকে হালকা গরম করা হতো, যাতে পারদ বাষ্প হয়ে উড়ে যায় এবং পিছনে থাকে বিশুদ্ধ টিনের এক উজ্জ্বল প্রতিফলক স্তর। এই পদ্ধতিতে তৈরি আয়নাগুলো প্রতিফলন ছিল উজ্জ্বল এবং নিখুঁত। ১৬ শতকের মধ্যে ভেনিস হয়ে ওঠে আয়নার রাজধানী। প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে ভেনিস আয়না তৈরির উপর একচেটিয়া অধিকার ধরে রাখে। তাদের সোনা এবং রূপার ফ্রেমে বাঁধানো আয়নাগুলো ফ্রান্স থেকে স্পেন পর্যন্ত রাজপ্রাসাদের শোভা পেত। ১৭শ শতাব্দীর শেষের দিকে ফরাসি কারিগররা শিল্প গুপ্তচর ভিত্তিক মাধ্যমে ভেনিসের এই প্রযুক্তি আবিষ্কার করে ফেলেন। এরপর অচিরেই ফ্রান্সে আয়না কারখানাগুলো ব্যাপক উৎপাদন শুরু করে। তবে পারদের বাষ্প এই প্রক্রিয়া অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক করে তুলেছিল। তাই তো পৃথিবী তখনও অপেক্ষা করছিল এক নতুন উদ্ভাবনে, যা পারদকে চিরতরে দূর করবে এবং আয়নাকে করে তুলবে সত্যিকারের অর্থে নিরাপদ, স্বচ্ছ এবং আধুনিক। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় মিরর তৈরির টেকনোলজিতে আসে এক বিশাল পরিবর্তন। রিবন মেশিনের আবিষ্কারের ফলে প্রথমবারের মতো সমান সমতল কাঁচের পাত বড় পরিসরে উৎপাদন করা সম্ভব হয়। ফ্রান্সের রাজকীয় উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সেন্ট গোবিন কারখানা, আর এই কারখানা সেই সময়ের প্রধান কাঁচ উৎপাদনকারক হয়ে ওঠে। তাদের তৈরি উচ্চমানের কাঁচ দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে। অন্যদিকে বাহমিয়া এবং জার্মানির কাঁচ নির্মাতারা কিছুটা সস্তা হলেও চমৎকার কারুকার্যযুক্ত বিকল্প পণ্য তৈরি করত। কিন্তু প্রকৃত বিপ্লব আসে ১৮৩৫ সালে, যখন জার্মান রাসায়নিকবিদ জাস্টিস ভন লিভিগ আবিষ্কার করেন সিলভাডর গ্লাস মিরর। তার উদ্ভাবিত ওয়েট ডিপোজিশন প্রক্রিয়া কাঁচের উপর রাসায়নিকভাবে এক পাতলা ধাতব রূপস্তর তৈরি করা হয়, যা কিনা সিলভার নাইট্রেটের প্রক্রিয়ার মাধ্যমে স্থাপন করা হয়। এই যুগান্তকারী আবিষ্কার পরে ব্যাপক উৎপাদনের উপযোগী করে তোলা হয়। ফলে আয়না আগে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুলভ এবং সহজলভ্য হয়ে ওঠে। ইতিহাসে প্রথমবার আয়না আর রাজবাড়ি বা রাজপরিবার বা অভিজাতদের বিলাসবস্তু নয়, এটি পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে ঘরে। যে আয়না একসময় রাজপ্রাসাদের মুখ প্রতিফলিত করত, সেই আয়না এখন সাধারণ মানুষের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে ওঠে। পালিশ করা পাথর থেকে শুরু করে ঝাঁ চকচকে রূপো লেপানো কাঁচ পর্যন্ত, আয়নার এই গল্প আসলে মানব উদ্ভাবন, অগ্রগতি এবং আত্মচেনার এক উজ্জ্বল প্রতিফলন। আজ আয়না সর্বত্র, আমাদের ঘর থেকে শুরু করে গাড়ি পর্যন্ত, এমনকি দূরবর্তী গ্যালাক্সির দিকে তাকিয়ে থাকা টেলিস্কোপেও। এটি লেজারকে পথ দেখায়, চিকিৎসকদের সূক্ষ্ম অস্ত্রোপচারে সাহায্য করে এবং সূর্যের আলো প্রতিফলন করে সৌরশক্তি সংগ্রহণের দিকে পাঠিয়ে জ্বালানোর উৎস হিসাবে কাজ করে। তবুও বিজ্ঞান এবং প্রযুক্তির সীমা পেরিয়ে আয়না আজও এক গভীর অর্থ বহন করে। এটি কখনোই শুধু একটি অস্ত্র নয়, এটি সত্য, সৌন্দর্য এবং আত্ম অনুসন্ধানের প্রতীক। প্রতিটি দৃষ্টিতে এটি আমাদের প্রতিচ্ছবি দেখায়, কিন্তু সেই সঙ্গে দেখায় আমাদের সত্তার এক খণ্ড। প্রাচীনকালে স্থির জলের প্রতিফলন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সূক্ষ্ম আয়না পর্যন্ত, এই সাধারণ বস্তুটি নীরবে সাক্ষী থেকে গেছে মানব সভ্যতার পুরো যাত্রার। এই হলো আয়নার ইতিহাস নিয়ে অল্প কিছু কথা।